আসসালামু আলাইকুম। কম্পিউটার এবং আইসিটি সেগমেন্টের সেকেন্ড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা একটু টেকনিক্যাল একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বিষয়টা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমরা খুব ভেতরেই যাবো কিনা, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করলে আসলে দেখা যায় যে এই রিলেটেড প্রশ্ন আসলে বিশেষ আসা শুরু করছে, এবং কোশ্চেন প্যাটার্ন দেখে আসলে এটাও রিড করা যাচ্ছে যে সামনের দিকে হয়তো একটু টেকনিক্যাল ধরনের প্রশ্নও আসতে পারে। তো এই জন্য আমরা যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে রয়েছে তাদের জন্য আমার সাজেশন হবে যে আপনারা একটু মনোযোগ সহকারে এই ভিডিওটা ফলো করবেন। এবং যদি কোনো ক্ষেত্রে এরকম হয় যে কোনো একটা টপিকে আসলে খুব বেশি টাফ মনে হচ্ছে বা এটা আসলে ক্লিয়ার না, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে সেক্ষেত্রে আমরা এই অংশটুকু, যে অংশটুকু খুব বেশি ডিফিকাল্ট মনে হবে, আমরা অ্যাভয়েড করতে পারি। কারণ একটা মার্ক এনশিওর করার জন্য নিশ্চয়ই আমরা অনেক বেশি সময় যেন নষ্ট না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। তো যাই হোক, আমরা কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে কথা বলা শুরু করব। তো কম্পিউটার নেটওয়ার্ক আসলে কি? আমরা দৈনন্দিন জীবনে নিজস্ব একটা কম্পিউটার ব্যবহার করছি, বাট অন্যান্য কম্পিউটারগুলোর সাথে এই কানেকশনটা যখন যুক্ত হয় সেটাই আসলে আমরা কম্পিউটার নেটওয়ার্ক বলে থাকি। নেটওয়ার্ক থেকেই কিন্তু জিনিসটা ক্লিয়ার যে বিভিন্ন কম্পিউটারের একটা কানেকশন থাকবে সেখানে। তো এই নেটওয়ার্ক সাধারণত 4 ধরনের হয়ে থাকে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা PAN বলতেছি আমরা। সেকেন্ড হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান্ড কানেকশন, যেটাকে আমরা বলি, খুবই কমন এবং পপুলার একটা টার্ম যে ল্যান্ড কানেকশন। তারপর হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা MAN, এবং ফোর্থ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা WAN। শুরুতেই আমরা যদি পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের দিকে তাকাই, এই জিনিসটা আসলে কি? নর্মালি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক থেকে আসলে নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা হবে হচ্ছে কি একটা পার্সনকে কেন্দ্র। আচ্ছা, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, দেখেন যে একটা কম্পিউটার, এই কম্পিউটারের আশপাশে আমার অন্যান্য কিছু পার্সোনাল ডিভাইস রয়েছে, যেই ডিভাইসগুলো আমার কম্পিউটারের সাথে কানেক্টেড। অর্থাৎ এখানে আমার কম্পিউটারের সাথে কে কানেক্টেড? একটা ল্যাপটপ কানেক্টেড, মোবাইল ফোন কানেক্ট হতে পারে, এটা আসলে স্মার্টফোন হলেই কানেক্ট হওয়া সম্ভব, প্রিন্টার কানেক্টেড হতে পারে, মাউস কানেক্টেড হতে পারে, ইভেন হেডফোন কানেক্ট হতে পারে ওয়্যারলেস। অর্থাৎ এই একটা পার্সোনাল আমার কম্পিউটারটাকে ঘিরে যে নেটওয়ার্কটা আমি গড়ে তুলছি সেটাকে আমি বলছি হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা PAN। এরপর দেখতে পাচ্ছি আমরা কি লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই টার্মটার সাথে আসলে আমরা সবাই কম বেশি পরিচিত, বা ল্যান্ড কানেকশন যেটাকে আমরা বলছি। একের অধিক কম্পিউটার নিয়ে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্কে আমাদের শুধু একটা কম্পিউটার ছিল, বাট ল্যান্ড কানেকশনের ক্ষেত্রে আমার একের অধিক কম্পিউটার সংযুক্ত থাকছে। আপনারা যদি স্ক্রিনে খেয়াল করেন যে অনেকগুলো কম্পিউটার আমার এখানে কানেক্টেড, ল্যাপটপ হতে পারে, ডেস্কটপ হতে পারে, এবং এই কানেকশনগুলো একটা হাব সুইচের মাধ্যমে। এই ল্যান্ড কানেকশন স্পেশালি আমরা দেখতে পারি যে বিভিন্ন হলগুলোতে, আমাদের যে ইউনিভার্সিটি হলগুলোতে কিন্তু এটা ল্যান্ড কানেক্টেড করা থাকে, যাতে করে সবাই সবার কম্পিউটার থেকে প্রয়োজনীয় তথ্যাদি অ্যাক্সেস করতে পারে। থার্ড যে নেটওয়ার্কটার কথা আমরা বলছিলাম সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা MAN। এটা আসলে অনেক বড় আঙ্গিকের একটা নেটওয়ার্ক। অর্থাৎ মেট্রোপলিটন একটা শহর কেন্দ্রিক বোঝানোর জন্য আসলে মেট্রোপলিটন ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। এই শহর কেন্দ্রিক নেটওয়ার্কটা আসলে অনেকগুলা ল্যান্ড কানেকশনের সমষ্টি। অর্থাৎ আপনি চিন্তা করে দেখেন যে ল্যান্ড কানেকশন হচ্ছে একটা পার্টিকুলার অফিস বা ইউনিভার্সিটি বা একটা লোকালিটি, ঠিক একইভাবে এরকম অসংখ্য ল্যান্ড কানেকশন নিশ্চয়ই একটা মেট্রোপলিটন বা একটা শহরে থাকবে। তো এই অসংখ্য ল্যান্ড কানেকশন যখন একে অপরের সাথে কানেক্টেড হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ একটা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে যে সকল ল্যান্ড রয়েছে সবগুলোকে যখন আমি কানেক্টেড করে ফেলবো, সেটাই হচ্ছে আমার MAN বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কানেকশন। লাস্ট যে নেটওয়ার্ক নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা WAN। এটা আসলে আরো বিস্তৃত। অর্থাৎ এখানে আমার সব ধরনের নেটওয়ার্ক সংযুক্ত থাকতে পারে। অর্থাৎ আমার এখানে ল্যান্ড কানেকশন, তারপরে WAN কানেকশন, তারপর মেট্রোপলিটন বা MAN কানেকশন, এই সবগুলা মিলিয়ে যে টপোলজিটা আমরা তৈরি করছি সেটাকে আসলে বলছি আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ যে ওয়্যার্ড কানেকশন, এই সবগুলো কিন্তু ওয়্যার্ড, মানে অর্থাৎ তার দিয়ে আমার কানেক্টেড। এই তার দিয়ে কানেকশন গুলো সবচেয়ে বড় যেটা কানেকশন সেটা হচ্ছে আমার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা WAN কানেকশন। এগুলো মূলত আসলে টেলিকমিউনিকেশন কানেকশন। অর্থাৎ আমরা ইন্টারনেটের সংযোগ বলেন বা এক কম্পিউটার থেকে অন্যান্য কম্পিউটারের তথ্যের আদান প্রদান সাধারণত এই কানেকশনের মাধ্যমে হয়ে থাকে। এবং পিসিতে আপনারা এই কানেকশনের মাধ্যমে ইনফরমেশন গুলো কিন্তু রেস্ট্রিক্ট করে দেওয়া যায়। অর্থাৎ
আমার কম্পিউটারের কোন কোন ইনফরমেশনগুলো আমি আমার ল্যানে বা ম্যানে বা ওয়েনে আমি অন্যদেরকে অ্যাক্সেস করার জন্য দিব, সেই রেস্ট্রিকশন কিন্তু আমি আমার কম্পিউটার থেকে দিয়ে দিতে পারবো, অথবা অথরিটিও আমি দিয়ে দিতে পারবো যে অন্যরা আসলে কোন অংশটুকু আমার কম্পিউটার থেকে দেখতে পারবে। আচ্ছা, তো আমরা একটা বিসিএস এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন যদি আমরা দেখি নিই যে কিরকম ছিল, যে একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেওয়ার সুবিধা হলো কোনটি? অর্থ সাশ্রয়, সময় সাশ্রয়, স্থানের সাশ্রয় এবং উপরের সবকটি। এটা আসলে কম্পিউটার রিলেটেড খুব বেশি জ্ঞান থাকা দরকার নাই, রাদার একটু কমন সেন্স অ্যাপ্লাই করলে কিন্তু আমরা এই উত্তরটা অ্যাপ্রোচ করতে পারবো। যে একটা ডিভাইস ভাগাভাগি করছি, অর্থাৎ আমরা ল্যান কানেকশনে যখন আছি সবাই একে অপরের কম্পিউটারকে অ্যাক্সেস করতে পারছি, এতে করে আমার কি সময় সাশ্রয় হচ্ছে, খুবই অবভিয়াস। স্থানের সাশ্রয় হচ্ছে, অর্থাৎ একসাথে সবগুলো রাখা লাগতেছে না, এবং আলটিমেটলি আসলে অর্থেরও সাশ্রয় হচ্ছে। সেক্ষেত্রে আমার সঠিক উত্তর হবে উপরের সবকটি, অর্থাৎ এই একটি প্রতিষ্ঠানের ডিভাইস ভাগাভাগি করে নেওয়ার সুবিধা হলো অর্থ সাশ্রয়, সময় সাশ্রয়, স্থানের সাশ্রয়, অর্থাৎ উপরের সবকটি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। IEEE 802 স্ট্যান্ডার্ড, এই টার্মটা আসলে খুব কমন একটা টার্ম। বিসিএস এর থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় আসলে এখান থেকে প্রশ্ন এসে থাকে এমসিকিউ এর। সেটা হচ্ছে যে কোশ্চেনটা আপনাদের মনে হবে যে ল্যান কানেকশনের জন্য IEEE কোন স্ট্যান্ডার্ড ব্যবহার করে, কিংবা ওয়াইম্যাক্স এর জন্য IEEE কোন স্ট্যান্ডার্ড ব্যবহার করা হয়ে থাকে। তো এটা আসলে কোনো পার্টিকুলার কোনো গুরুত্ব যে বহন করে এরকম কিছু নয়, বরং IEEE 802 ফ্যামিলি, এখানে 802 আসলে সিম্পলি একটা নাম্বার। এই ফ্যামিলিটা 802 দিয়ে বোঝায় যে নেটওয়ার্কের যত ধরনের রেস্ট্রিকশন বা প্রোটোকল দেওয়া প্রয়োজন, বা যে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন, প্যারামিটার নির্ধারণ করা প্রয়োজন, এই সব কিছু আসলে IEEE এই 802 ফ্যামিলির মাধ্যমে করে থাকে। সিম্পলি এটা আইডেন্টিফিকেশন নাম্বার বলতে পারেন 802, অর্থাৎ নেটওয়ার্কের জন্য 802 নাম্বারটি ইউজ করা হয়। এখন বিভিন্ন ধরনের নেটওয়ার্ক রয়েছে, তো এই জন্য এই 802 পর পয়েন্ট দেওয়ার পর 1 থেকে 24 পর্যন্ত বিভিন্ন লেয়ার চিহ্নিত করা হয়ে থাকে আসলে। অর্থাৎ আমার যখন ওয়াইম্যাক্স আমি কানেকশন বা কন্ট্রোল করতে যাব, তখন সেটার জন্য আমি কি করব, IEEE 802.1 ইউজ করব। যখন আমার কাছে মনে হবে যে না, আমি এখন ওয়াইম্যাক্স এর জন্য ইনফরমেশনগুলো কোথা থেকে পাবো, সেটা হচ্ছে IEEE 802.16 থেকে পাবো। একইভাবে 802.15 থেকে আমি প্যান কানেকশন পাবো, 815.1 থেকে আমি ব্লুটুথের জন্য যে কানেকশনটা আছে সেটা পাবো। তো এই ধরনের কোশ্চেন আসলে খুবই পপুলার বলা যেতে পারে, সাধারণত এই ধরনের একটা কোশ্চেন এসে থাকে বিসিএস এ। এরপর আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স আসলে আমাদের ওয়্যার্ড বা তার দিয়ে ব্রডব্যান্ড কানেকশন যখন মোটামুটি পপুলার অত হয়নি, সেই সময়টায় আসলে সবাই মোবাইল নেটওয়ার্কের দিকে বেশি ঝুঁকছিল। অর্থাৎ আমরা যদি সালের দিকে খেয়াল করি, সেটা হচ্ছে 2009-10 সালের দিকে, তখন কিন্তু আসলে আমরা ব্রডব্যান্ড ইন্টারনেটটা অত বেশি পপুলার হয়ে উঠেনি। তো ওই সময় আসলে আমাদের দেশে ওয়াইম্যাক্স টেকনোলজিটা এসেছিল। আমরা হয়তো বাংলা লায়ন বা কিউবির নাম শুনে থাকবো, যে দুটো ছিল আসলে ওয়াইম্যাক্স টেকনোলজি বেসড কোম্পানি। তো এখন ওয়াইম্যাক্স নাম থেকে আসলে প্রশ্ন আসতে পারে যে ওয়াইম্যাক্স এর এই ওয়াইম্যাক্স এর ফুল মিনিং আসলে কি। এই ওয়াইম্যাক্স এর ফুল মিনিং হচ্ছে, আমরা দেখিনি, ওয়্যারলেস ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। অর্থাৎ এই যে আমার টেকনোলজিটা, এটা আসলে মাইক্রোওয়েভকে ব্যবহার করে বিভিন্ন নেটওয়ার্কের সাথে আমাদেরকে সংযুক্তি দিচ্ছে। অর্থাৎ আমার ইন্টারনেটটা ওয়্যারলেসের একটা বিশাল ফর্ম বলা যেতে পারে। এটা মূলত সেলুলার বা মোবাইল নেটওয়ার্কের আদলেই করা, কেননা হচ্ছে এখানে আমরা কোনো তার ব্যবহার করছি না, এবং আমরা একটা রিসিভারের মাধ্যমে কিন্তু আসলে এই ইন্টারনেটের মাধ্যমে সংযুক্তি হচ্ছে। তো এই ওয়্যারলেস যে নেটওয়ার্কটা, এটা আসলে তৈরি 2001 সালে যে স্ট্যান্ডার্ড অনুযায়ী করা হয়, এবং এই যে ফোরামটা ছিল সেটার নাম ছিল হচ্ছে ওয়াইম্যাক্স, নাম দিয়েছিল ওয়াইম্যাক্স ফোরাম 2001 সালে স্ট্যান্ডার্ড অনুযায়ী বাস্তবায়ন করা হয়। এবং এই ওয়াইম্যাক্স রিলেটেড যে কোনো ডিসিশন আসলে এই ওয়াইম্যাক্স ফোরাম থেকে নেওয়া হয়ে থাকে। আর এই সব আলটিমেট টার্গেটটা হচ্ছে আমাদের যে তার থাকবে না, তারবিহীন প্রযুক্তির মাধ্যমে আমরা যখন ইন্টারনেট শেয়ার করতে চাই, সেটা আসলে আমরা ওয়াইম্যাক্স এর মাধ্যমে করে থাকি। তবে
পরবর্তীতে আসলে দেখা যায় এই ওয়াইম্যাক্স প্রযুক্তিটা খুব বেশি পপুলারিটি তাদের ধরে রাখতে পারেনি। এটার কারণ হচ্ছে এটা আসলে একটু ব্যয়বহুল ছিল। তো এই ব্যয়বহুলতার কারণে আসলে ওয়াইম্যাক্স প্রযুক্তি পরবর্তীতে ব্রডব্যান্ডের স্পিডের বৃদ্ধির ফলে এবং মোবাইল নেটওয়ার্কের 4G আসার পর থেকে কিন্তু আসলে ওয়াইম্যাক্স প্রযুক্তিটা ধীরে ধীরে আসলে আমাদের মার্কেট থেকে হারিয়ে যায়। আচ্ছা, বিসিএস এর এই ওয়াইম্যাক্স নিয়ে একটা প্রশ্ন এসেছিল, সেটা ছিল কি যে ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ কি। আমরা শুরুতে আসলে কথা বলছিলাম যে ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ কি। এখানে 4টা অপশন ছিল। ওয়্যারলেস ইন্টারনেট ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, এটা আসলে একটা ট্র্যাপের মতো, যে ডাব্লিউ দিয়ে, আই দিয়ে, এম দিয়ে, এ দিয়ে এবং এক্স দিয়ে, মানে এই 5টা লেটার দিয়ে এমন ভাবে মিলিয়ে আসলে অপশনগুলো দেওয়া হয় যাতে করে আমরা কনফিউজড হয়ে যাই। তো এই জন্য আসলে একটু খেয়াল করে জিনিসটা সম্পর্কে আগে থেকে জানা থাকলে এই কনফিউশনে পড়ার সম্ভাবনা থাকে না। অর্থাৎ আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে গ নাম্বারটি, ওয়্যারলেস ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এটা হচ্ছে আমার ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ। এখন এই প্রশ্নটা থেকে কিন্তু আসলে বোঝা যাচ্ছে আমাদের টাইপটা, যে বিভিন্ন টেকনিক্যাল টার্মের ফুল ফর্ম কি, এটা কিন্তু আমাদের জানা দরকার। সো যখনই আমরা আমাদের কোনো টপিকের শর্ট ফর্ম পাবো, আমরা কিন্তু এটার ফুল ফর্মটা জেনে নিই। সেক্ষেত্রে মানে এই শুধুমাত্র এখানে নয়, বরঞ্চ এই আইসিটি রিলেটেড যে কোনো টার্ম যখন আমি নিজে নিজেও পড়বো, তখন কোনো টপিক যদি এরকম শর্ট ফর্ম থাকে, আমরা একটা ফুল ফর্মটা জেনে নিব। কেননা এটা আসলে এই ধরনের প্রশ্ন আসলে রেগুলারলি এসে থাকে, যে কোনো একটা টার্ম দিয়ে একটা ফুল ফর্মটা কি সেটা জানার জন্য। পরে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড অথবা নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার। এইটা একটু টেকনিক্যাল বিষয়, বাট আমরা একটু জাস্ট ওভারভিউটা নিব। আমরা স্ক্রিনে যদি ডান পাশে যে ছবিটার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে একটা ডিভাইস, আমরা কম্পিউটারের একটা পার্টস আমরা দেখতে পাবো, যেটা এই অংশটুকু কিন্তু আমাদের সবার সাথে বেশ পরিচিত। এই অংশটা কি, এইটার মধ্যে কিন্তু আমরা যে ল্যান কেবলটা থাকে, এইটা আমরা এখানে প্রবেশ করাই এবং এর মাধ্যমে কিন্তু আমরা কম্পিউটারটাকে একটা ইন্টারনেটের নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে পারি। এই যে কানেক্টিং পোর্শনটা বা যেই ডিভাইসটার মাধ্যমে এই কম্পিউটারকে আউটার নেটওয়ার্কের সাথে কানেক্ট করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার। এটার আর একটা পপুলার নাম আছে, সেটা হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাডাপ্টার বা ল্যান অ্যাডাপ্টার। মূলত আমরা ল্যান কার্ড বা ল্যান অ্যাডাপ্টার নামে কিন্তু এই ডিভাইসটাকে আমরা বেশি চিনে থাকি। তবে এটার যে আইডিয়াল নেম সেটা হচ্ছে কি নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এনআইসি। এই যে নেটওয়ার্কগুলা মানে বিভিন্ন কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত থাকছে, এই নেটওয়ার্কগুলোও আসলে বিভিন্ন ওয়েতে থেকে থাকে। অর্থাৎ আমার কম্পিউটারের কানেকশনগুলো কিরকম হবে, এটাও আসলে আমরা মূলত 5 থেকে 6 ভাগে বিভক্ত করে থাকি। এখানে আমরা নামগুলো দেখছি, অর্থাৎ সেটা স্টার নেটওয়ার্ক হতে পারে, রিং নেটওয়ার্ক হতে পারে, বাস নেটওয়ার্ক হতে পারে, ট্রি নেটওয়ার্ক হতে পারে, মেশ নেটওয়ার্ক হতে পারে এবং হাইব্রিড নেটওয়ার্ক হতে পারে। এই নামগুলোই আসলে কাইন্ড অফ সেলফ এক্সপ্লেনেটরি, অর্থাৎ নাম থেকে মোটামুটি আইডিয়া করা যেতে পারে যে আসলে এই নেটওয়ার্কের আমার কম্পিউটারের কানেকশনগুলো কি ধরনের হতে পারে। আমরা শুরুতে যদি স্টার নেটওয়ার্কের দিকে তাকাই, তাহলে দেখব যে কম্পিউটারগুলো আসলে একটা হাবের মধ্য দিয়ে গিয়েছে, অর্থাৎ আমার একটা স্টারের মতো শেপ। আমরা যদি নর্মাল একটা স্টার দিকে চিন্তা করি, স্টারের শেপগুলো অনেকটা এরকম হয়ে থাকে। দেখেন, কিছু কমন পয়েন্ট দিয়ে কিন্তু আমার কানেকশন গুলো যায়। যদি এখানে আমার একটা কম্পিউটার মনে করি, এখানে একটা কম্পিউটার মনে করি, এটাও যদি মনে করি আরেকটা কম্পিউটার, এখানে যদি আরেকটা কম্পিউটার মনে করি, তাহলে মাঝখানে একটা গেটওয়ের মধ্যে দিয়ে কিন্তু আমার সবগুলো ইনফরমেশন পাস করেছে। অর্থাৎ স্টার নেটওয়ার্কের প্রধান বৈশিষ্ট্য হলো কি, বিভিন্ন প্রান্ত থেকে আমার কম্পিউটার গুলো থাকবে এবং একটা পার্টিকুলার গেটওয়ের মধ্য দিয়ে কিন্তু আমার ইনফরমেশন গুলো পাস হবে। এই হচ্ছে আমার গেটওয়েটা। এই গেটওয়ের মধ্য দিয়ে আমার কি হবে, বিভিন্ন ইনফরমেশন আমার পাস হবে। অর্থাৎ এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের যে তথ্যগুলো আমার পাওয়া দরকার, এই গেটওয়ের মধ্য দিয়ে যখন পারমিশন থাকবে, শুধুমাত্র ওই তথ্যগুলো আমি পেতে পারবো। এখানে কিন্তু দেখেন, ডিরেক্টলি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের কোনো সংযোগ নাই। অর্থাৎ এই নেটওয়ার্কের এটা একটা অসুবিধা যে আমার এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার ডিরেক্ট সংযোগ নেই। তো এই ক্ষেত্রে যেটা হবে, আমার এই যে ডিফিকাল্টি রয়েছে, এইটা আমার সলভ করার জন্য হয়তো আমার অন্য পরবর্তী যে নেটওয়ার্কগুলো রয়েছে সেটাতে হয়তো এই ধরনের কানেকশন আমরা পেতে পারবো। আমরা পরে যে নেটওয়ার্কটা দেখবো সেটা হচ্ছে রিং নেটওয়ার্ক। এটা অনেকটা সেলফ এক্সপ্লেনেটরি। কেননা দেখেন, আমরা রিং নর্মালি রিং বলতে আমরা কি বোঝাই, যে একটা গোল সার্কুলার বা রিং শেপড। তো এখানে শেপটা কিন্তু আমার একটা রিং এর মতো, অর্থাৎ কম্পিউটার গুলো একটা রিং এর মতো করে একে অপরের সাথে কানেক্টেড।
এই রিং যে কানেকশন, এখানে সবচেয়ে বড় যে অসুবিধা সেটা হচ্ছে, চিন্তা করে দেখেন, এখানে একটা কম্পিউটার যদি অকেজ হয়ে পড়ে তাহলে কিন্তু আমার এই রিংটা ইনকমপ্লিট হয়ে যাচ্ছে। সো এই রিংটা যেহেতু ইনকমপ্লিট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ডাটা অ্যাক্সেস করা কিন্তু আর পসিবল হবে না। তো এই রিং নেটওয়ার্কটা কম্পারেটিভলি ফ্লুয়েন্ট হলেও এর অসুবিধা হচ্ছে, যখন একটা কম্পিউটারের কানেকশনে কোনো সমস্যা দেখা দেবে, আমার পুরো সিস্টেমটা কিন্তু কলাপস করে ফেলতে পারে। এই জন্য সাধারণত রিং নেটওয়ার্ক খুব বেশি ব্যবহার করা হয় না। বাস নেটওয়ার্ক, এই বাস নেটওয়ার্ক দেখে কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে একটা লম্বা লাইন বা বাসের মধ্যে আমার বিভিন্ন কম্পিউটার কানেক্টেড থাকবে। অর্থাৎ একটা কম্পিউটার একটা কম্পিউটার সাথে এখানে আসলে কানেকশন গুলো খুব কম সংখ্যক। একটা লাইন থাকবে, ওই লাইনের মধ্যে যেই কম্পিউটার দরকার ওই কম্পিউটার কানেক্টেড হবে এবং প্রয়োজনীয় ইনফরমেশন নেবে। এই বাস নেটওয়ার্কের যে সুবিধা সেটা দেখেন, যেখানে যদি একটা কোনো কম্পিউটারের সমস্যা হয়ে থাকে, অর্থাৎ এখানে আমার কোনো কম্পিউটার যদি কাজ না করে থাকে, এখানে আমার যদি কোনো একটা কম্পিউটার কাজ না করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার পুরো নেটওয়ার্কের সমস্যা হবে না। অর্থাৎ এই কম্পিউটার যদি অকেজ হয়ে যায়, শুধুমাত্র এই কম্পিউটারটা আমার নেটওয়ার্ক থেকে বাইরে চলে আসবে, কিন্তু আমার অন্যান্য যে কম্পিউটারগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেসে কিন্তু কোনো সমস্যা হবে না। অর্থাৎ এখানে আমার যে নেটওয়ার্ক বা ইনফরমেশন যে ফ্লো, সেটা কিন্তু সবসময় চলমান থাকবে। তারপরে যে নেটওয়ার্কটা সেটা হচ্ছে ট্রি নেটওয়ার্ক, বা ট্রি নেটওয়ার্ককে কিন্তু স্টার বাস নেটওয়ার্কও বলা হয়ে থাকে। সো একটু খেয়াল রাখবেন যে ট্রি নেটওয়ার্কের অপর নাম কি, অর্থাৎ স্টার বাস নেটওয়ার্ক। এই ধরনের যদি কোনো প্রশ্ন আসে তাহলে কিন্তু আমরা সহজেই অ্যান্সার করতে পারবো। তো এই নেটওয়ার্কটা যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আসলে বুঝতে পারবো যে এটাকে কেন স্টার বাস নেটওয়ার্ক বলা হচ্ছে। এখানে যদি আপনি দেখেন এই অংশটুকুতে, এই অংশটুকু কিন্তু অনেকটা স্টার নেটওয়ার্ক রিসেম্বলস। দেখেন একটার সাথে একটা, এই কম্পিউটারে যদি হাবের মতো হয়ে থাকে তাহলে অন্যান্য যে কম্পিউটারগুলো এরা কিন্তু স্টারের মতো কানেক্টেড। আবার এইটাও একটা স্টার নেটওয়ার্কের মতো। এই পুরো বিষয়টা কিন্তু আবার একটা লাইনের মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ বাসের ন্যায়। তো এই জন্য এই ট্রি নেটওয়ার্ককে আসলে আরেকটা নাম দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে স্টার বাস নেটওয়ার্ক। মেশ নেটওয়ার্ক, মেশ বলতে আমরা কি বুঝি, যে অনেকগুলা কানেকশন একসাথে যেটা থাকে সেটাকে হচ্ছে আমরা মেশ বলে থাকি। অর্থাৎ এখানে দেখেন আমার একটা, এই যে এই ফার্স্ট কম্পিউটারটা, এটা এই কম্পিউটারের সাথে কানেক্টেড, আবার এই কম্পিউটারের সাথে কানেক্টেড, আবার এর সাথেও কানেক্টেড, এর সাথে কানেক্টেড। অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড। এতে করে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে, যে কোনো ধরনের কোনো ফল্টে মানে এই কম্পিউটার, এই কানেকশনের ফ্লুয়েন্সি খুবই বেশি, অর্থাৎ কোনো ধরনের সমস্যা অন্যদেরকে একদমই ইফেক্ট করবে না। যেহেতু প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারের ডিরেক্ট কানেকশন রয়েছে, সেই কারণে দেখা যাচ্ছে আমার নেটওয়ার্কের যে ফাংশন সেটা খুব স্মুথলি ফাংশন করে। এবং এখানে আরেকটা সুবিধা হচ্ছে, এখানে আমার কোনো গেটওয়ে বা হাব লাগছে না। কোনো গেটওয়ে না থাকার কারণে আমার কোনো অ্যাডিশনাল সেট আপের প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র আমার ওয়্যার দিয়ে কানেকশন করে দিলেই কিন্তু আমি আমার মেশ যে টেকনোলজিটা রয়েছে সেটা আমি তৈরি করে ফেলতে পারছি। অর্থাৎ আমার যে সেট আপের যে আলাদা কোনো ডিভাইস প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ আমার এই মেশ টেকনোলজিটা তৈরি করা কিন্তু কম্পারেটিভলি সহজ, এবং এর রিস্ক কিন্তু আবার অন্যান্য নেটওয়ার্কের তুলনায় অনেকটা কম। এই জন্যই দেখা যায় অনেক ক্ষেত্রে যেখানে আমাদের রিলায়েবিলিটিটা বেশি দরকার, সেখানে সাধারণত মেশ টোপোলজি বা মেশ নেটওয়ার্কটা ইউজ করা হয়ে থাকে। তো এই 5 ধরনের নেটওয়ার্কের পাশাপাশি আমরা যদি অনেক বড় নেটওয়ার্ক আমরা গড়ে তুলতে চাই, তাহলে কিন্তু এগুলোর সুবিধা এবং অসুবিধাগুলোকে কাজে লাগিয়ে আমার হাইব্রিড টোপোলজি তৈরি করা সম্ভব। অর্থাৎ এমন হতে পারে যে আমার একটা পার্টিকুলার সেগমেন্টে আমার রিং নেটওয়ার্কটা প্রয়োজন, এবার অন্য আরেকটা পার্টিকুলার সেট আপে আমার স্টার নেটওয়ার্কটা প্রয়োজন, কিন্তু আমি পুরো সেট আপটা আবার একসাথে কানেক্টেড রাখতে চাই। সেক্ষেত্রে আমি হাইব্রিড টোপোলজি ইউজ করতে পারি। অর্থাৎ আমরা যদি স্ক্রিনে তাকাই তাহলে দেখবেন যে এই হাব এর মাধ্যমে আমার স্টার নেটওয়ার্কটা বাস নেটওয়ার্কের সাথে কানেক্টেড, একইভাবে এই হাবের মাধ্যমে কিন্তু আমার স্টার নেটওয়ার্কটা রিং নেটওয়ার্কের সাথেই কানেক্টেড। সো ইন্ডিভিজুয়াল কয়েকটা নেটওয়ার্ককে যদি আমি একসাথে কানেক্ট করতে চাই, তো তখন যে টপোলজিটা তৈরি হবে সেটাকে আমরা বুঝি হাইব্রিড টপোলজি বা হাইব্রিড নেটওয়ার্ক। এবার আমরা কথা বলবো নেটওয়ার্কের কাজ নিয়ে, অর্থাৎ নেটওয়ার্ক আসলে কোন কাজে ব্যবহৃত হয়ে থাকে। এই ক্ষেত্রে আসলে নেটওয়ার্কের সবচেয়ে বড় যে কাজ সেটা আসলে রিসোর্স ম্যানেজমেন্ট। অর্থাৎ নেটওয়ার্কের আমার উদ্দেশ্যটা কি? যে কোনো একটা নেটওয়ার্কের সবচেয়ে বড় যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের যে তথ্যের আদান প্রদান, অর্থাৎ একটা জায়গার তথ্য আরেকটা জায়গা বা অন্য একটা জায়গা থেকে অন্য একটা কম্পিউটারের মাধ্যমে অ্যাক্সেস করা।
তো এই নেটওয়ার্কের প্রধান কাজটাই হচ্ছে আমার এই রিসোর্সটাকে ম্যানেজ করা। এখন দেখেন, একটা কম্পিউটার সব ধরনের তথ্য কিন্তু আবার অন্য একটা কম্পিউটারকে আমি অ্যাক্সেস দিতে চাই না। সেক্ষেত্রে এই অ্যাক্সেসিবিলিটি কিছু অংশ আমার কম্পিউটার থেকে কন্ট্রোল করা যায়, আর কিছু অংশ আমার এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা কন্ট্রোল করে থাকি। আর আরেকটা যে ব্যাপার, সেটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট, অর্থাৎ আমাদের যে কোন ইউজার ইউজ করব, আমরা অতিরিক্ত ইউজার অ্যাড করবো কিনা একটা নেটওয়ার্কের মধ্যে, এই কাজগুলো আসলে আমরা নেটওয়ার্কের মাধ্যমে করে থাকি। আর লাস্টে সিকিউরিটি, যে ইউজার যে সিকিউরিটি রয়েছে, অর্থাৎ আমরা নেটওয়ার্কের ফায়ারওয়ালের মাধ্যমে আমরা সিকিউরিটি এনশিওর করে থাকি বা অন্য কোনো ব্যাপারে। তো এই টোটাল যে সিকিউরিটি সিস্টেমটা, এটা আসলে হ্যাকারদের কাছ থেকে আমার নেটওয়ার্কে সংরক্ষণ করার জন্য, অর্থাৎ আমার ফায়ারওয়াল যদি স্ট্রঙ্গার হয়, সেক্ষেত্রে কিন্তু আমি আমার হ্যাকারদের কাছ থেকে আমার নেটওয়ার্কটাকে সহজেই সংরক্ষণ করতে পারবো। আসলে আমার নেটওয়ার্কের সেফটি এবং সিকিউরিটিও কিন্তু এনশিওরের জন্য আমার ফায়ারওয়াল প্রয়োজন হয়ে থাকে অনেক সময়। গেটওয়ে, তো গেটওয়ের কথা আমরা আসলে শুনছিলাম একটু আগে বিভিন্ন নেটওয়ার্ক বর্ণনা করার সময়, স্পেশালি হাইব্রিড নেটওয়ার্কটার সময়। অর্থাৎ হাইব্রিড নেটওয়ার্কটা কি ছিল? হাইব্রিড নেটওয়ার্কটা ছিল আমার যে একাধিক নেটওয়ার্কে যখন আমি একসাথে কানেক্ট করছি। তো এক্ষেত্রে খেয়াল করেন, আমি একাধিক নেটওয়ার্ককে যখন একসাথে কানেক্ট করছি, সেক্ষেত্রে আমার একটা গেটওয়ের প্রয়োজন হচ্ছে। গেটওয়ে ইজ নাথিং বাট হার্ডওয়্যার ডিভাইস, অর্থাৎ এটা হচ্ছে আমার একটা সুইচ বা রাউটার, এই জাতীয় একটা হার্ডওয়্যার ডিভাইস। কিন্তু এই গেটওয়ে কিন্তু আবার সুইচ বা হার্ডওয়্যার না, গেটওয়ে একটা ডিফারেন্ট হার্ডওয়্যার ডিভাইস, যেটাকে আমরা মূলত কেন ইউজ করতেছি? একটা ইন্টার নেটওয়ার্ক কানেকশনের জন্য। অর্থাৎ ধরি আমি একটা স্টার কানেক্টেড নেটওয়ার্ক আমার আছে, আর একটা হচ্ছে আমার বাস কানেক্টেড নেটওয়ার্ক, অর্থাৎ এরকম একটা বাস কানেক্টেড নেটওয়ার্ক। তো এই দুইটা নেটওয়ার্কের মধ্যে যখন আমি কানেকশন দিব, তখন আমার একটা আলাদা ডিভাইস লাগবে, যেটাকে আমরা বলতেছি গেটওয়ে। অর্থাৎ এই ডিভাইসের মাধ্যমে আমরা ইন্টার নেটওয়ার্ক কানেকশনটা দিতে পারি। এই জন্য এটার কাজকর্ম রাউটার এবং সুইচ থেকে ডিফারেন্ট। এর আরেকটা কারণ আছে, এটা হচ্ছে রাউটার এবং সুইচ ওএসআই, আমার রাউটার ওএসআই ফিফথ লেয়ারে কাজ করে থাকে। তো এখন নিশ্চয়ই প্রশ্ন হবে যে ওএসআই মডেলটা আসলে কি? এটার নাম হয়তো আপনারা শুনে থাকবেন প্রিপারেশন নেওয়ার সময়, নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকলেও, যে ওএসআই মডেলটা আসলে কি আমরা সামনে কথা বলবো যে ওএসআই মডেলটা নিয়ে। কিন্তু আমরা আপাতত জেনে রাখি, সেটা হচ্ছে আমার গেটওয়ে যে ডিভাইসটা, সেটা হচ্ছে ওএসআই মডেলের বিভিন্ন লেয়ারে কাজ করতে পারে, অথবা মাল্টিপল লেয়ারে কাজ করতে পারে। কিন্তু আমার সুইচ বা রাউটার, ওরা ওদের পার্টিকুলার যে লেয়ারটা সিলেক্ট করা রয়েছে, ওই লেয়ারেই শুধুমাত্র কাজ করতে পারে। এটা হচ্ছে আমার গেটওয়ের সাথে নেটওয়ার্ক রাউটার বা সুইচের প্রধান যে পার্থক্য। আচ্ছা, এবার আমরা কথা বলবো ওএসআই মডেল। এই ওএসআই মডেল হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড মডেল। এটা আসলে কেন দেওয়া হয়েছে? এটার মাধ্যমে যেন আমরা এই যে নেটওয়ার্কের যে কানেকশন গুলা, যে তথ্যের যে প্রবাহ, এটা যেন আমার ফ্রি ফ্লোয়িং হয়। কেননা আমি আমার হচ্ছে কি একটা এন্ড হচ্ছে আমার তথ্যের সেন্ডার, আরেকটা এন্ড হচ্ছে আমার তথ্যের রিসিভার। এখন আমি একটা পার্টিকুলার প্রোটোকল মেনটেন করে আসলে স্মুথনেস যদি আমি তথ্যের আদান প্রদান করি, সেক্ষেত্রে আসলে আমার এটার যে কনসিস্টেন্সিটা থাকবে এই নেটওয়ার্কে। তো এরকম যে নেটওয়ার্কের মধ্যে আমার এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের যে তথ্যের আদান প্রদান বা এই যাবতীয় তথ্য যে আমি পাঠাবো, কোন ওয়েতে পাঠাবো, এটার জন্য আমার কি কি রুল মেনটেন করতে হবে। কারণ কম্পিউটার প্রতিষ্ঠান কিন্তু অনেক, এক একটা কম্পিউটার নির্মাণ প্রতিষ্ঠান যদি এক একভাবে তার মনের মতো করে এই সিস্টেম ডেভেলপ করে, সেক্ষেত্রে কিন্তু আমার কানেকশনটা সম্ভব হবে না। এই জন্য আমার কিছু স্ট্যান্ডার্ড প্রসিডিউর দরকার এই ইন্টার কানেকশন তৈরি করার জন্য। এই স্ট্যান্ডার্ড প্রসিডিউরটাই আসলে আমার ওএসআই মডেলের মাধ্যমে পাবলিশ করা হয়েছে। তো এর আসলে 7টা লেয়ার রয়েছে এই ওএসআই মডেলে। 1984 সালে সর্বপ্রথম আইএসও কর্তৃক এই ওএসআই মডেলটি পাবলিশ করা হয়। এখন আইএসওর কথা আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। এটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। আইএসও শুধুমাত্র যে আমার নেটওয়ার্ক রিলেটেড মডেল দিয়ে থাকে তাও নয়, আইএসও যে কোনো ধরনের অন্য আরো অনেক প্রতিষ্ঠানের বা অন্য আরো অনেক সার্ভিসের স্ট্যান্ডার্ড দিয়ে, মানে স্ট্যান্ডার্ড কি হবে এটা আসলে আইএসও নির্ধারণ করে থাকে। আইএসও হচ্ছে কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, অর্থাৎ যে কোনো একটা সার্ভিসের মিনিমাম স্ট্যান্ডার্ডটা কি হবে সেটা আসলে আমার আইএসও কর্তৃক নির্ধারিত হয়ে থাকে, বা মডেলটা কি হবে, কি কি প্রোটোকল মেনটেন করতে হবে, এই ধরনের যে ইনফরমেশনগুলো রয়েছে সেটা আইএসও কর্তৃক স্ট্যান্ডার্ডাইজেশন করা হয়।
একটা কম্পিউটারের সাথে আরেক কম্পিউটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের তথ্য শেয়ার করা, আমরা দিচ্ছি। আর সো দুইটা কম্পিউটারের মধ্যে যখন ডাটা একটা আমার রিসিভার থেকে ডেস্টিনেশনে পৌঁছাবে, তখন কি কি যাতে কোনো সমস্যা না হয়, ফ্রি ফ্লোয়িং ওয়েতে যেন আমার এই তথ্য আদান প্রদান হতে পারে, ত্রুটিমুক্ত যেন পৌঁছাতে পারে, এই জন্য আমার কিছু রুল প্রয়োজন, যে কথাটা আমি একটু আগে বলছিলাম। এই রুলগুলো হচ্ছে আমার প্রোটোকল বলা হয়ে থাকে। এই প্রোটোকলগুলো সমন্বয় যে মডেলটা, সেটাই হচ্ছে আমার ওএসআই মডেল বলা হয়। তো ওএসআই মডেলের শুরুতে আমরা বললাম যে আসলে 7টি লেয়ার রয়েছে। এই লেয়ারগুলো তাহলে আমরা এখন দেখবো। ওএসআই এর যে 7টি মডেল রয়েছে সেগুলো কি? প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন লেয়ার, তারপর রয়েছে প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, তারপর নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক এবং ফিজিক্যাল লেয়ার। এই 7টা নেটওয়ার্ক আসলে 7টা ডিফারেন্ট ধরনের কাজ করে থাকে, এবং এই নামগুলো থেকে আমরা স্লাইড আইডিয়া আসলে পাবো যে একটা ওএসআই মডেল আসলে কি ধরনের কাজ করে থাকে। তো শুরুতেই যদি আমরা অ্যাপ্লিকেশন লেয়ারের দিকে তাকাই, এটা আসলে কি? এটা আসলে এই এখন আসলে আপাত দৃষ্টিতে আমার স্লাইডে দেখে মনে হতে পারে যে অনেক ভেতরে আমরা ঢুকে যাচ্ছি। আমরা আসলে খুব বেশি ভেতরে গিয়ে কথা বলবো না। আমরা সিম্পলি যেটা জানবো সেটা হচ্ছে যে আমার ওএসআই মডেলের যে 7ম লেয়ারটি রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, বা এটা আসলে সবচেয়ে ইউজারের কাছাকাছি যে লেয়ারটা আসে সেটাকে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। আমরা নাম থেকেও খানিকটা আইডিয়া করতে পারছি যে অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন লেভেলে যেই লেয়ারটা ব্যবহার করতেছে সেটা হচ্ছে, বা ডাটা আমার প্রসেস করছে, সেটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন লেয়ার। এটা আসলে ওএসআই 7ম লেয়ার। এই অ্যাপ্লিকেশন লেয়ার ইন্টারফেস, ইউজার ইন্টারফেস প্রদান করে থাকে, অর্থাৎ আমার নেটওয়ার্কের যে ডাটাগুলো রয়েছে সেটা কিন্তু হচ্ছে আমার এই অ্যাপ্লিকেশন লেয়ার প্রসেস করে থাকে। এর যদি আমরা একটা এক্সাম্পল দিই তাহলে খানিকটা ক্লিয়ার হবে। যেমন হচ্ছে HTTP বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বা FTP, এই যে নামগুলো আমরা বললাম সেটা হচ্ছে আমার এই অ্যাপ্লিকেশন লেয়ারের উদাহরণ। আমরা মূলত বলতে পারেন যে www. অর্থাৎ আমার ইন্টারনেটের একদম আমরা ইউজাররা যেই জিনিসগুলো ইউজ করে থাকি, অর্থাৎ আমার ইন্টারনেট ব্রাউজ করার জন্য বা ইন্টারনেটে তথ্য আদান প্রদান করার জন্য, ফাইল শেয়ারিং এর জন্য একদম ইউজার লেভেলের যেই সার্ভিসটা আমরা পেয়ে থাকি সেটা আসলে অ্যাপ্লিকেশন লেয়ারের মাধ্যমে হয়ে থাকে। এখানে বিভিন্ন পোর্টের অ্যাড্রেস দেওয়া হয়েছে, এটা আসলে খুব বেশি দরকার নাই, কেননা এর আগে আসলে বিসিএস এর এত ডিটেইলড কোনো ইনফরমেশন বলা প্রশ্ন আসে নাই। তো যদি আমরা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড হয়ে থাকি সেক্ষেত্রে এত ভেতরে আসলে না ঢুকলেও চলবে। আর যদি একান্তই মনে হয় আমরা দেখে নিতে পারবো যে পোর্ট অ্যাড্রেসটা আসলে FTPর ক্ষেত্রে 20, 21, TFTPর ক্ষেত্রে 69, এই দুইটাই আসলে যে, অথবা DNS এর ক্ষেত্রে 53। আপনারা যদি কম্পিউটারের নেটওয়ার্ক প্রপার্টিস দেখেন অনেক সময় এই নাম্বারটা খেয়াল করতে পারেন। যাই হোক, এর খুব বেশি ভেতরে আমাদের আসলে প্রবেশের প্রয়োজন নাই। তারপরে যে 6ষ্ঠ যে লেয়ারটা সেটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারেরও আমি আসলে একটা এক্সাম্পল দিয়ে দিব, যে আমরা যে JPG বা JPEG, অর্থাৎ আমার যে ছবির জন্য যেই ফাইল ফরম্যাটের ফাইলগুলো ইউজ করি, এটা হচ্ছে আমার প্রেজেন্টেশন লেয়ারের একটা উদাহরণ। অর্থাৎ ডাটা কনভারসেশন আমার করা হচ্ছে, কম্প্রেশন বা ডিক্রিপশন, এই কাজগুলো হচ্ছে আমার প্রেজেন্টেশন লেয়ার করে থাকে। অর্থাৎ প্রেজেন্টেশন লেয়ার অনেকটা আমার ট্রান্সলেটর হিসেবে কাজ করে থাকে। সো আমার যদি কখনো প্রশ্ন আসে যে কোন লেয়ারটা আসলে ডাটা ট্রান্সলেটর হিসেবে কাজ করে, সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে যে প্রেজেন্টেশন লেয়ার। অর্থাৎ ওএসআই মডেলের 6th লেয়ার অর্থাৎ প্রেজেন্টেশন লেয়ার আমার ডাটা ট্রান্সলেটর হিসেবে কাজ করে। এবং এর এক্সাম্পল কি? JPG বা MPEG বা JPEG, এই যে এক্সাম্পলগুলো, এটা হচ্ছে আমার প্রেজেন্টেশন লেয়ারের উদাহরণ। তারপরে ওএসআই মডেলের যে 5th লেয়ার রয়েছে সেটা হচ্ছে আমার সেশন লেয়ার। সেশন লেয়ারটা কিরকম? আমার সেশন লেয়ারের কাজ হলো গন্তব্যের যে ডিভাইসের মধ্যে সংযোগটা গড়ে তোলা। অর্থাৎ উৎস এবং সংযোগ মানে ডিভাইস, গন্তব্য ডিভাইস বলতে আমরা কি বোঝাচ্ছি? এখানে যে কম্পিউটারটা, এটা যদি আমার সোর্স হয়ে থাকে, এখান থেকে যদি আমি কোনো ডাটা সেন্ড করে থাকি, তাহলে নিশ্চয়ই ওটার একটা ডেস্টিনেশন থাকবে। তো এই ডেস্টিনেশন এবং যে আমার সোর্স রয়েছে এর মধ্যে যে সংযোগের কন্ট্রোলটা, অর্থাৎ কখন ডাটাটা আমার যাবে, কতক্ষণ সময়ের জন্য সংযোগটা থাকবে, এই কন্ট্রোলটা এসে হচ্ছে আমার এই সেশন লেয়ারের কাজ। এখন এই সেশন লেয়ারের এই ডাটা কন্ট্রোলটা 3 ভাগে হয়ে থাকে। এটা হচ্ছে সিমপ্লেক্স, অর্থাৎ ডাটা শুধুমাত্র একদিকে যাবে, সোর্স থেকে আমার ডেস্টিনেশনের দিকে ডাটা যাচ্ছে, এটা হচ্ছে আমার সিমপ্লেক্স লেয়ার, অর্থাৎ সিমপ্লেক্স ওয়েতে আমার ডাটা যাচ্ছে। আরেকটা হতে পারে কি? হাফ ডুপ্লেক্স, অর্থাৎ আমি সোর্স থেকে ডেস্টিনেশনের দিকে ডাটা যাবে প্রথমে, ডাটা যাওয়া যখন শেষ হয়ে যাবে তখন আবার ডেস্টিনেশন থেকে কিছু ডাটা হয়তো সোর্সের দিকে আসবে।
সেক্ষেত্রে আমার ডেস্টিনেশনটা কিন্তু তখন সোর্স হিসেবে কাজ করবে। অর্থাৎ একদিকে ডাটা প্রবাহ শেষ হওয়ার পর অপর দিক থেকে আমার ডাটা আসবে, এটা হচ্ছে আমার হাফ ডুপ্লেক্স। সো ফুল ডুপ্লেক্স কি হবে আমরা বুঝতে পারছি, অর্থাৎ দুই দিকে ডাটা সিমালটেনিয়াসলি প্রবাহিত হবে। অর্থাৎ দুই দিকের ডাটা যখন একই সাথে প্রবাহিত হবে সেটা হচ্ছে আমার ফুল ডুপ্লেক্স। সেক্ষেত্রে সেশন লেয়ার হচ্ছে আমরা তিনটা নতুন টার্ম পেলাম, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। ওএসআই মডেলের চতুর্থ যে লেয়ারটা সেটা হচ্ছে আমার ট্রান্সপোর্ট লেয়ার। এই লেয়ারের কাজ হচ্ছে কি, সেশন লেয়ার থেকে আমরা যেই ডাটাটা আমরা পেলাম এটা যেন আমার ডিভাইসে নিশ্চিতভাবে পৌঁছায়। কিরকম? অর্থাৎ আমি যে ডাটাটা আমি সেন্ড করলাম ওই সেন্ড ডাটাটা যেন আমার ডিভাইসের ভেতর পর্যন্ত গিয়ে পৌঁছায়, এটা হচ্ছে আমার ট্রান্সপোর্ট লেয়ারটা নিশ্চিত করবে। অর্থাৎ আমার ট্রান্সপোর্ট, আমার নাম থেকে বুঝতে পারছি যে এটার কাজ হচ্ছে ট্রান্সপোর্ট করা। কানেকশন ওরিয়েন্টেড ডাটা পাঠানোর আগে দেখেন প্রেরক গ্রাহকের কাছ থেকে অ্যাকনলেজ সিগন্যালের কালেকশন তৈরি করে। সেটা কিরকম, যে মনে করি এটা হচ্ছে আমার সেন্ডার, এটা হচ্ছে আমার রিসিভার। তো অ্যাকনলেজ কানেকশন মানে কি, যখন আমি একটা ডাটা বা একটা প্যাকেট আমি পাঠাচ্ছি, তো এটা পাঠার পর কোনো কানেকশনের ক্ষেত্রে আমার রিসিভার সিগন্যাল দেয় যে হ্যাঁ আমি এই ডাটাটা পেয়েছি। তো এটাকে বলছি আমরা কানেকশন ওরিয়েন্টেড। অর্থাৎ ডাটা যখন আমার একটা কম্পিউটার থেকে বা সোর্স থেকে ডেস্টিনেশনে যাচ্ছে তখন এই কানেকশনটা আমার যদি অ্যাকনলেজ করতেছে যে না আমি ডাটা পেয়েছি, এইটা হচ্ছে গিয়ে আমার কানেকশন ওরিয়েন্টেড ট্রান্সমিশন। আর কোনো কানেকশনের ক্ষেত্রে আমার এই ধরনের কোনো অ্যাকনলেজমেন্ট সিস্টেম থাকে না, অর্থাৎ সেটা কানেকশন লেস। সো ট্রান্সপোর্টের মূলত দুইভাবে ট্রান্সমিশন করে থাকে, একটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড আর সেকেন্ড হচ্ছে কি আমার কানেকশনলেস। অর্থাৎ সেক্ষেত্রে কোনো ধরনের অ্যাকনলেজমেন্ট নাই, আমার ডাটাটা শুধুমাত্র প্রেরণ করে দেওয়া হবে। ওএসআই মডেলের থার্ড যে লেয়ারটা সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক লেয়ার। এই লেয়ারের কাজ শুধুমাত্র অ্যাড্রেসিং এবং প্যাকেট ডেলিভারি। এখন অ্যাড্রেসিং বলতে আমরা কি বুঝাচ্ছি, আমার একটা নেটওয়ার্কে কিন্তু অনেকগুলো কম্পিউটার থাকবে এবং এই প্রত্যেকটা কম্পিউটার বা ডিভাইসের কিন্তু আমার আলাদা আলাদা অ্যাড্রেস রয়েছে। অ্যাড্রেস বলতে ম্যাক অ্যাড্রেস বলেন, আমরা এত ভেতরে না যাই, বরঞ্চ সিম্পলি আমরা চিন্তা করি যে আমরা যেই নেটওয়ার্কে রয়েছি সেই নেটওয়ার্কে কিন্তু অনেকগুলো অ্যাড্রেস রয়েছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিভাইসের একটা আলাদা আলাদা অ্যাড্রেস রয়েছে। তো এই নেটওয়ার্ক লেয়ারের কাজ হচ্ছে আমার যেই ডাটাটা যেই ডিভাইসে আমার পাঠানো দরকার সেই অ্যাড্রেসিংটা যেন ঠিকঠাকভাবে হয়। অর্থাৎ আমার একটা ডাটা আমি যদি 1 নম্বর কম্পিউটারে পাঠাইতে চাই, সেক্ষেত্রে শুধুমাত্র আমার 1 নম্বর কম্পিউটারের যেই অ্যাড্রেসটা রয়েছে, প্রত্যেকটা ডিভাইসের কিন্তু একটা পার্টিকুলার অ্যাড্রেস থাকে। তো এই অ্যাড্রেস অনুযায়ী যেন সঠিকভাবে আমার ইনফরমেশনটা পৌঁছায়, সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক লেয়ারের কাজ। আপনারা যদি পোস্টম্যানের সাথে চিন্তা করেন যে পোস্টম্যান আসলে কি করেন, উনি আমার বাড়ি ঘুরে ঘুরে কারেক্ট অ্যাড্রেসে কারেক্ট যে ইনফরমেশনটা বা চিঠিটা সেটা পৌঁছানোর চেষ্টা করেন। এই নেটওয়ার্ক লেয়ারের কাজটা হচ্ছে অনেকটা এরকম, এবং এই লেয়ারে আমার রাউটার ব্যবহৃত হয়ে থাকে। সো এই ধরনের প্রশ্ন খুবই কমন যে রাউটার আসলে ওএসআই মডেলের কোন নেটওয়ার্কে ব্যবহৃত হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা অ্যান্সার হবে কি, থার্ড যেই লেয়ার রয়েছে অর্থাৎ নেটওয়ার্ক লেয়ারে আমার রাউটার ব্যবহৃত হয়ে থাকে। ওএসআই মডেলের সেকেন্ড যে লেয়ারটা সেটা হচ্ছে আমার ডাটা লিঙ্ক লেয়ার। অর্থাৎ এটা মোরলেস ফিজিক্যাল লেয়ারে আমরা চলে আসছি। এরকম যে ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে এক ডিভাইস থেকে আরেক ডিভাইস ডাটাগ্রামকে ত্রুটিমুক্তভাবে প্রেরণ করা। এরকম আমরা ফিজিক্যাল লেয়ার বলতে আসলে আমরা দেখবো যে আমাদের যেই ওএসআই মডেলের দ্বিতীয় যে লেয়ার সেটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। এই লেয়ারের কাজ হচ্ছে মূলত ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসের ডাটাগ্রামগুলোকে ত্রুটিপূর্ণভাবে প্রেরণ করা। এই লেয়ার দুই ডিভাইসের মধ্যে লজিক্যাল লিঙ্ক তৈরি করে থাকে এবং এই ডাটাকে ফ্রেমে পরিবর্তন করে থাকে। অর্থাৎ আমার ওএসআই মূলত আমরা যে ইনফরমেশনটা মাথায় রাখবো যে ওএসআই মডেলের দ্বিতীয় লেয়ার কোনটা, ডাটা লিঙ্ক লেয়ার, এবং এটা ফিজিক্যাল লেয়ার ব্যবহার করে ডাটাকে প্রেরণ করে থাকে। এবং ওএসআই মডেলের যে প্রথম লেয়ার সেটাকে বলতেছি আমরা ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার হচ্ছে মূলত আমরা যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি তাহলে যেই কানেকশন প্রসিডিউরটা, অর্থাৎ আমার যেই কেবলের মাধ্যমে ইনফরমেশনটা সিগন্যালটা কিভাবে ট্রান্সমিট হচ্ছে, এই অংশটুকু নিয়ে কাজ করে হচ্ছে আমার ফিজিক্যাল লেয়ার। এটা হচ্ছে আমার সবচেয়ে নিচের লেয়ার। অর্থাৎ মানে কোন পদ্ধতিতে একটা ডিভাইসের সাথে একটা ডিভাইসের সিগন্যালটা ট্রান্সমিট হবে, সেটা ইলেকট্রিক সিগন্যাল হতে পারে বা ডাটা বিট ফরম্যাট হবে, সেটা বাইনারি কানেকশনের মাধ্যমে, অর্থাৎ অন অফ, মানে টোটাল কথা হচ্ছে আমার একদম ফিজিক্যাল লেভেলে তারের মধ্য দিয়ে ইনফরমেশনটা কিভাবে যাবে, এই ব্যাপারটা আসলে আমার ফিজিক্যাল লেয়ারে ব্যবহৃত হচ্ছে। এবং এই লেয়ারে ব্যবহৃত ডিভাইস হিসেবে রয়েছে আমার হচ্ছে হাব,
সুইচ, এটা হচ্ছে আমার ফিজিক্যাল লেয়ারে ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, আমরা যদি প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্নের দিকে তাকাই তাহলে দেখবো যে আমরা একটা প্রশ্ন আমাদের ছিল এরকম যে কম্পিউটার নেটওয়ার্ক ওএসআই মডেলের স্তর কয়টি, অর্থাৎ আমার যে ওএসআই মডেল আমরা তখন আলোচনা করলাম এই ওএসআই মডেলের মোট স্তর কয়টি। আমরা নিশ্চয়ই প্রশ্নের অ্যান্সার আমরা করতে পারবো। সেটা হচ্ছে আমার এই ওএসআই মডেলটা আমার স্তর হচ্ছে টোটাল 7টি। আর অন্য যে অপশনগুলো আছে দেখে বোঝা যাচ্ছে ইনভ্যালিড। তো ধারণা মানে বলা যেতেই পারে যে আমরা আসলে খুব বেশি ভেতর থেকে ওএসআই মডেলের প্রশ্ন আসার কথা না। এর আগে যেহেতু এসেছে হচ্ছে ওএসআই মডেলের স্তর কয়টি, ফিউচারে যদি ওএসআই নেটওয়ার্ক থেকে কোনো কোয়েশ্চেন আসে সেক্ষেত্রে হয়তো আসতে পারে যে ওএসআই মডেলের 5 নম্বর স্তর কোনটি, অথবা বলে দিল যে ডাটা লিঙ্ক লেয়ার ওএসআই মডেলের কত নম্বর স্তর। সেক্ষেত্রে আমার এই ডিসকাশনের আমার আলটিমেট উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র আমার কোন লেয়ারটা কত নাম্বার এটা মনে রাখা, অথবা দু একটা ডিভাইস কোন লেয়ার কোন ডিভাইস ব্যবহৃত হয়ে থাকে এরকম এক্সাম্পল একটু দেখে নিলে কিন্তু এনাফ। খুব বেশি ডিটেইল ভেতরে কিন্তু আমার যাওয়ার প্রয়োজন পড়বে না। এবার আমরা খুব কমন ডিভাইস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মডেম। মডেম কিন্তু আমরা সবাই কম বেশি ব্যবহার করেছি আমাদের কম্পিউটারের সাথে হোক কিংবা ল্যাপটপের সাথে হোক, মূলত ইন্টারনেট ব্যবহার করার জন্য। তো এই মডেমটা আসলে কি, আমরা মডেমের নামের যদি খেয়াল করে থাকি তাহলে দেখবো এই মডেম বলতে আসলে কি বোঝায়। মডেম বলতে আসলে মডুলেটর এবং ডিমডুলেটর, অর্থাৎ মডেমের স্পেলিংটা এরকম MODEM, অর্থাৎ মডুলেটর অ্যান্ড ডিমডুলেটর। এটাই হচ্ছে আমার মডেম। আমরা যখন একটা সিগন্যাল বা একটা কানেকশন তৈরি করব তখন কিন্তু এটা অনেকগুলো স্টেজে যায়। অর্থাৎ আমি যদি একটা সিগন্যাল প্রেরণ করি তো এটা কিন্তু যখন যে একটু আগে যখন বলছিলাম যে ডাটা লিঙ্ক লেয়ারে কিন্তু এই যে আমার সিগন্যালটা সেটা কিন্তু ইলেকট্রিক্যাল ফর্মে যায়, অথবা রেডিও ওয়েভ ফর্মে দিতে পারে, মাইক্রোওয়েভ ফর্মে দিতে পারে। অর্থাৎ আমার সিগন্যালটা কিন্তু অ্যানালগ ভাবে আমার একটা যন্ত্র থেকে আরেকটা যন্ত্রে যাচ্ছে। তো অ্যানালগ সিগন্যালটাকে কিন্তু আসলে রিড করতে হয়। অর্থাৎ আমার সিগন্যালটা অ্যানালগ সিগন্যালটা এভাবে যখন আসতেছে তো কম্পিউটার প্রবেশ করার সময় আমার তো কিছু একটা লাগবে যে আসলে আমাকে রিড করে দিবে যে এই আপ অ্যান্ড ডাউন বিট 1 এবং 0 মানে কি। তো এই কম্পিউটারে যখন আমার রিড করতেছে এই ডিভাইসটা হচ্ছে আমার মডেম বা মডুলেটর অ্যান্ড ডিমডুলেটর। কখনো কখনো সে যখন রিসিভ করতেছে তখন সে কি করতেছে, ডিমডুলেট করতেছে। আর যখন আমি একটা সিগন্যাল প্রেরণ করতেছি অর্থাৎ অন্য একটা ডিভাইস যেন পায়, সেই জন্য আমি যখন সিগন্যালটাকে মডেমের মাধ্যমে প্রেরণ করব তখন সেটা কাজ করবে কি হিসেবে, মডুলেটর হিসেবে। অর্থাৎ আমার যে সিগন্যালটা রয়েছে সেটাকে সে মডুলেট করে একটা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবে। আবার অন্য ডিভাইস থেকে যখন একটা সিগন্যাল আসবে তখন সে কাজ করবে হচ্ছে ডিমডুলেটর হিসেবে। অর্থাৎ মডুলেটেড যে সিগন্যালটা আসবে সেটাকে সে ডিমডুলেট করে কম্পিউটারের রিডেবল করবে, অর্থাৎ কম্পিউটার বুঝবে এমন সংকেত সে পরিণত করবে। তো এটাই আসলে আমার মডেমের কাজ। আমরা এখানে মডেমের একটা সিম্পল ছবি দেখছি। মডেম দিয়ে আমরা সাধারণত ইন্টারনেটের অ্যাক্সেস করে থাকি। আমরা তথ্যের আদান প্রদানের জন্য একটা সময় ছিল আমরা মডেমকে দিয়েই আসলে ইন্টারনেটের ব্যবহার করতাম। সেটা মূলত কি করতো, এই ট্রান্সমিশনটা আমার এই ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে আমাদের কম্পিউটারে সকল তথ্যের আদান প্রদান করতো। এর আগেও আসলে মডেম নিয়ে প্রশ্ন এসছে বিসিএস। প্রশ্নটা কি এরকম ছিল যে মডেমের মধ্যে যা থাকে তা হলো, অর্থাৎ 4টা অপশন ছিল আমার। একটা মডুলেটর থাকে, একটি কোডেক থাকে, একটি এনকোডার থাকে। খ নাম্বার আমার অপশন ছিল কি, একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর। তো মডেমের যদি আমি ফুল ফর্মটা জেনে থাকতাম, অর্থাৎ মডেম মানে হচ্ছে মডুলেটর ডিমডুলেটর, তাহলে কিন্তু আমি আমার এই প্রশ্নের উত্তরটা দিতে পারতাম। অর্থাৎ মডেমের মধ্যে থাকে একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর। এবার আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা বেশ পপুলার একটা টপিক বলতে পারেন, কারণ আমরা যখন ফ্রেন্ডরা থাকি অনেক সময় কিন্তু আমরা বলে থাকি যে হটস্পটটা শেয়ার করতে, যে আমরা অন্য ফ্রেন্ডই কিন্তু বলি যে হটস্পটটা শেয়ার করার জন্য। তা আমরা কি কখনো আসলে ভেবে দেখি যে হটস্পটটা বলতে আসলে কি বোঝায়? এমনি নর্মালি ইংরেজিতে যে টার্মিনোলজি দেখলে কিন্তু আমরা বুঝবো যে হটস্পট অর্থাৎ মানে গরম কোনো স্পট বা ইম্পর্টেন্ট কোনো স্পট, এটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে। অর্থাৎ হটস্পট একটা ইম্পর্টেন্ট কিছু একটা, অর্থাৎ নির্দিষ্ট এলাকা জুড়ে এমন একটা নির্ধারিত জায়গা যেখানে ইন্টারনেটে প্রবেশ করা যায় মানে ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে। কারণ আপনি দেখেন আমরা এই হটস্পটটা এটা সাধারণত কিন্তু দুইটা জিনিস দিয়ে করে থাকি। আমরা বাসা বাড়িতে যেই রাউটারটা ইউজ করে থাকি
এটা কিন্তু একটা হটস্পট তৈরি করে। যে হটস্পটটা কি করে আমার পুরো বাসাটা কভার করে। অর্থাৎ আমার একটা বাসায় যদি আমার একটা রাউটার থাকে, সেটা কিন্তু আমরা যে নর্মাল ইউজ করি টিপি লিঙ্কের রাউটার বা ডি লিঙ্কের রাউটার করি, এই রাউটারগুলো আমরা যদি বাসায় প্লেস করে থাকি, ও একটা হটস্পট এনে তৈরি করে। যে হটস্পটটা সাধারণত আমার বাসার মধ্যে থাকে এবং এর জন্য আমি আসলে রেস্ট্রিক্ট করে দিতে পারি পাসওয়ার্ড দিয়ে। এই হটস্পটটার মাধ্যমে আসলে আমার বাসার কিছু ডিভাইস বা যাদের কাছে এই অ্যাক্সেস রয়েছে তারা এই হটস্পটটায় প্রবেশ করতে পারে, যার মাধ্যমে ক্লান্তিহীনভাবে ডাটা তারা অ্যাক্সেস হিসেবে ইন্টারনেট ব্যবহার করতে পারে। আমরা অনেক সময় মোবাইলের মাধ্যমে হটস্পট তৈরি করে থাকি, অর্থাৎ মোবাইলে আমরা একটা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন হটস্পট ক্রিয়েট দিই, তখন ও একটা কি করে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত একটা স্পট তৈরি করে যেখানে আসলে অন্য একটা ডিভাইস কম্পিউটার অ্যাক্সেস নিতে পারবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই যে হটস্পটটা কি, সেটা হচ্ছে কিছুই একটা স্মল এরিয়া অফ নেটওয়ার্ক। যে ওই স্মল এরিয়ার মধ্যেই, ওই নেটওয়ার্কের মধ্যে যদি আমি প্রবেশ করি, তাহলে আমরা শুধুমাত্র ওইখান থেকে ইন্টারনেটটা ব্যবহার করতে পারবো। এই ছবিতে যদি আমরা খেয়াল করি, সাধারণত হটস্পটের জন্য এই সিগন্যালটা আমরা দেখে থাকি মোবাইলে বা ল্যাপটপে, যে এটা দিয়ে কি বোঝা যে এই পার্টিকুলার এরিয়ার মধ্যে কিন্তু আমি আমার অন্য একটা ডিভাইস দিয়ে অ্যাক্সেসটা নিতে পারবো। সাধারণত এটা কি টেকনোলজি ইউজ করে থাকে, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, এই প্রযুক্তি ব্যবহার করে থাকে, অর্থাৎ WLAN বলা হয়ে থাকে। ল্যান নর্মালি আমরা কি লোকাল এরিয়া নেটওয়ার্ক, এখানে ক্ষেত্রে আমরা কয়েকটা ডিভাইস কানেক্ট করছি কিন্তু এটা আমার তার ছাড়া, অর্থাৎ ওয়্যারলেস ওয়ে। সো WLAN ইজ ইকুয়ালস টু ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেই প্রযুক্তি ব্যবহার করে আমরা হটস্পট তৈরি করে থাকি। অর্থাৎ হটস্পট আমার কোন প্রযুক্তি ব্যবহার করি আমরা হটস্পট তৈরিতে? ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। এবার আমরা কথা বলবো ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট। ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের একটা নেটওয়ার্কের মধ্যে, অর্থাৎ এমন একটা নেটওয়ার্ক যেখানে একটা কেন্দ্রীয় ব্যবস্থা থাকবে, অর্থাৎ কেন্দ্রীয় একটা নেটওয়ার্ক থাকবে যেখান থেকে আমরা কি করতে পারবো, সমগ্র বিষয়টা মেনটেন করতে পারবো। এই নেটওয়ার্কের মধ্যে কেন্দ্রীয় যে কম্পিউটার বা স্ট্রং কম্পিউটার থাকে, অনেক ক্ষেত্রে সুপার কম্পিউটার থাকে, সেই সুপার কম্পিউটারটা বা স্ট্রং যে কম্পিউটারটা রয়েছে এর সাথে কি থাকবে, অন্যান্য বিভিন্ন কম্পিউটার সংযুক্ত থাকবে। এই যে কানেকশনটা, এখানে আমার যে মেইন ফ্রেম যে কম্পিউটারটা রয়েছে, অর্থাৎ মেইন যে কম্পিউটারটা, সেটাকে আমরা বলছি সার্ভার। সাধারণভাবে কিন্তু সার্ভার টার্মটার সাথে আমরা সবাই পরিচিত। নর্মালি আমরা সার্ভার বলতে কি বুঝি, যে কোনো কিছু যখন আমাদের ডাউনলোড করার প্রয়োজন হয়, আমরা কিন্তু কি বলি যে সার্ভার থেকে ডাউনলোড করে নিচ্ছি, এবং সেটা খুব কম সময় দ্রুততার সাথে হয়। ব্রডব্যান্ড কানেকশনের ক্ষেত্রে দেখা যায় যে যারা সার্ভিস প্রোভাইডার, ওদের একটা সার্ভার থাকে, অ্যাড্রেস দেওয়া থাকে, ওখান থেকে কিন্তু আমরা সহজেই যে কোনো ইনফরমেশন অ্যাক্সেস করতে পারি। তো এই জিনিসটা আসলে কি, এই যে আমাদের সাথে, আমাদের কম্পিউটারের সাথে যে অ্যাডমিনিস্ট্রেটরদের বা যে সার্ভিস প্রোভাইডারদের মেইন কম্পিউটারের যে কানেকশনটা, এটাকে আসলে অনেকটা বলা যেতে পারে ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট বা ক্লায়েন্ট সার্ভার যে রিলেশনটা, এটা আসলে একটা এক্সাম্পল বলা যেতে পারে। তো এখানে যে রিসোর্স হিসেবে কাজ করতেছে, আমার মেইন যে কম্পিউটারটা, এটা হচ্ছে রিসোর্স হিসেবে কাজ করতেছে। অন্যান্য সকল কম্পিউটার তার প্রয়োজনীয় যদি কোনো ইনফরমেশন থেকে থাকে, সেটা কিন্তু সে সার্ভার থেকে নিয়ে নিতে পারছে। অনেক ক্ষেত্রে আমরা যদি প্রোটেক্ট করে থাকি, সেক্ষেত্রে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার মাধ্যমে আসলে আমার সার্ভার থেকে ইনফরমেশন নিতে হয়। আর যদি ওপেন থাকে, তো সেক্ষেত্রে শুধুমাত্র কানেকশনের সাথে সাথে কিন্তু আমার অন্য যে কোনো একটা কম্পিউটার এই সার্ভার থেকে ইনফরমেশন নিতে পারবে, এবং আমার এই সার্ভারের মধ্যে কিন্তু সকল তথ্য জমা থাকছে। এবং এই কেন্দ্রীয় যে কম্পিউটারটা, এটাকে আমরা বলছি সার্ভার, এবং অন্যান্য যে কম্পিউটারগুলো রয়েছে যারা এই সার্ভার থেকে সেবা গ্রহণ করছে বা ইনফরমেশন নিচ্ছে, এই তাদেরকে কিন্তু আমরা বলছি কি ক্লায়েন্ট। এটা হচ্ছে ক্লায়েন্ট, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পিউটার হচ্ছে ক্লায়েন্ট। আমার এই যে সার্ভারটা, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের সাথে সার্ভারের কানেকশন। এই টোটাল যে প্রসিডিউরটা, এটার যে ম্যানেজমেন্টটা, সেটাকে আমরা বলছি সিম্পলি ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট। এটা কখনো কখনো সার্ভার বেস নেটওয়ার্কও বলা হয়ে থাকে। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে সার্ভার বেস নেটওয়ার্কও বলা হয়ে থাকে। এখন এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা সহজেই সম্প্রসারণ যোগ্য, অর্থাৎ আমরা এই নেটওয়ার্কে কিন্তু যে কোনো সময় নতুন ইউজার সংযুক্ত করতে পারবো। অর্থাৎ 10 জন ইউজারের জন্য ব্যবহার করতে পারবে, আমি চাইলে কিন্তু এটাকে 20 জন ইউজারে কনভার্ট করতে পারবো। সেক্ষেত্রে সার্ভারের স্ট্রেংথের উপর অনেক সময় ডিপেন্ডেন্ট হতে হয়। সার্ভার কম্পিউটারের হার্ডওয়্যার সাধারণত উন্নত মানের হয়, এটা খুবই অবভিয়াস, কেননা ওই সার্ভারের উপরেই কিন্তু আমার যত ইউজার রয়েছে সবাই তার তথ্যের জন্য ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে। তো এই জন্য এই সার্ভার কম্পিউটার সাধারণত অন্যান্য কম্পিউটারের চেয়ে উন্নত প্রযুক্তির হয়ে থাকে। ইউজার লেভেলে যে অ্যাক্সেস রয়েছে, সেটা
ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে সবসময় খুব সিকিউর থাকে। আর এই যে টোটাল সার্ভার প্রসিডিউরটা, এটা কিন্তু আমার একটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এটা কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল করা যায়, যে কোন কোন তথ্য আমি আমার ক্লায়েন্টদেরকে দিব, কোন কোন তথ্য শুধুমাত্র এই পার্টিকুলার কয়েকজন ক্লায়েন্টকে দিব, কোন কোন তথ্য অন্য ক্লায়েন্টদেরকে দিব না। এই সমগ্র বিষয়টা কিন্তু আমার যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে তাকে যে কন্ট্রোল করা যায়। আর একটা ব্যাপার হচ্ছে, আমার যে ইউজার রয়েছে বা আমার ক্লায়েন্ট যারা, তাদেরকে কিন্তু নেটওয়ার্ক ম্যানেজমেন্ট করা লাগতেছে না। অর্থাৎ তারা শুধুমাত্র সার্ভার থেকে তার যে ইনফরমেশনটা প্রয়োজন, ওই ইনফরমেশনটা সে নিয়ে নিতে পারছে। এতে করে যেটা হচ্ছে যে আমরা যারা নেটওয়ার্কের ক্লায়েন্ট যারা, তাদেরকে কিন্তু খুব বেশি দক্ষ হওয়া প্রয়োজন নেই। শুধুমাত্র অ্যাড্রেস দিয়ে তারা ওই সার্ভারে প্রবেশ করে কিন্তু প্রয়োজনীয় যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু সে অ্যাক্সেস করতে পারবে। এটা হচ্ছে আর একটু ইলাবোরেট চিত্র। আমার সার্ভার কে, আমার যে কেন্দ্রীয় কম্পিউটারটা সেটা হচ্ছে আমার সার্ভার, এবং অন্যান্য সকল যে কম্পিউটার তার সাথে সংযুক্ত থাকবে তারাই হচ্ছে আমার ক্লায়েন্ট। এবং এই টোটাল প্রসিডিউরটার জন্য আমার হার্ডওয়্যারও প্রয়োজন হবে, সফটওয়্যার তো অবশ্যই প্রয়োজন হবে এই আমার যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা রয়েছে সেটাকে মেইনটেইন করার জন্য। আমার সার্ভারের মধ্যে কিন্তু সকল তথ্য সংরক্ষিত থাকবে। সো যদি প্রশ্ন আসে যে কোথায় সকল ধরনের তথ্য সংরক্ষিত থাকে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে, সেটা হচ্ছে আমার সার্ভারের সকল নেটওয়ার্ক সংরক্ষিত থাকে, এবং ক্লায়েন্টরা সেই সার্ভার থেকে তার প্রয়োজনীয় যে কোনো ইনফরমেশন নিতে পারবে, ব্যবহার করতে পারবে। কিন্তু সাধারণত সার্ভারের কোনো তথ্য কিন্তু ক্লায়েন্ট পরিবর্তন করতে পারেন না। অর্থাৎ সার্ভারের কোনো ফাইল কিন্তু ক্লায়েন্ট চাইলে ডিলিট করে দিতে পারবে না, অথবা সার্ভারে কিন্তু চাইলেই ক্লায়েন্ট কোনো তথ্য অ্যাড করে ফেলতে পারবে না। এই ধরনের কাস্টমাইজড অথরিটি কিন্তু আসলে ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্টের যে অথরিটি রয়েছে বা অ্যাডমিনিস্ট্রেটর নিজে করে থাকে। এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। অর্থাৎ আমার এই ক্লায়েন্ট সার্ভার বা এই নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আমরা একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে বিভিন্ন কম্পিউটার বা ইভেন অন্যান্য অ্যাক্সেসরিজ যেগুলো রয়েছে, যেমন প্রিন্টারও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। অনেকে মিলে একসাথে একটা প্রিন্টার কিন্তু ব্যবহার করা যায়। তারপরে এই নেটওয়ার্কটা বেশ কন্ট্রোল, অর্থাৎ সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমার এই টোটাল যে ম্যানেজমেন্টটা রয়েছে সেটা সহজেই করা যায়। এই কারণে এটার নেটওয়ার্কের যে সিকিউরিটি সেটা অনেক স্ট্রং। আর সার্ভারের যেহেতু আমার অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, সেক্ষেত্রে আমি যদি একটা ব্যাকআপ দিয়ে রাখি, অর্থাৎ আমার একটা কিছু ইনফরমেশনের জন্য ব্যাকআপ কিন্তু আমার অটোমেটিক্যালি করে রাখতে পারবো, সেজন্য আমার কোনো বাড়তি মানুষের প্রয়োজন হবে না। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমার একটা নেটওয়ার্ক কিন্তু অসংখ্য লোক, হাজার হাজার মানুষ ব্যবহার করতে পারবো, এবং সেক্ষেত্রে কিন্তু আমার কোনো লিমিটেড সংখ্যা থাকবে না। আর সার্ভারের স্ট্রেংথ অনুযায়ী কিন্তু আমি আমার কত মানুষকে আমি অ্যাক্সেস দিতে পারবো সেটা কিন্তু কন্ট্রোল করা যাবে। কারণ একটা সার্ভারের স্ট্রেংথ যদি কম হয়ে থাকে এবং সেখানে লগ ইন যদি অনেক বেশি মানুষের প্রেশার হয়, সেক্ষেত্রে কিন্তু আবার হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা স্লো হয়ে যেতে পারে। তো এই হচ্ছে আমার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার যে নেটওয়ার্ক, তার যে সুবিধাগুলো রয়েছে মোটামুটি এইগুলো হচ্ছে আমার সুবিধা। অসুবিধার কথা যদি আমরা বলি, এই যে টোটাল সিস্টেমটা ডেভেলপ করা, এটা অনেক সময় একটু জটিল প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। আর যে সার্ভারের যে নেটওয়ার্কিং সিস্টেম ইনস্টল করা, সেটা কম্পিউটার কনফিগার করা, এই জিনিসটা আসলে যথেষ্ট দক্ষতার প্রয়োজন রয়েছে, এবং এটা অনেক সময় একটু টাইম কনজিউমিং। আর সার্ভার প্রোগ্রামগুলোকে আবার কনফিগার করার প্রয়োজন হয়। আর এই যে মেনটেন করার জন্য, অর্থাৎ সার্ভার নিয়ে যারা কাজ করে তাদেরকে কিন্তু যথেষ্ট এফিশিয়েন্ট হতে হবে। আর নেটওয়ার্কিং রক্ষণাবেক্ষণের সময় একটা অ্যাডমিনিস্ট্রেটর রাখা অবশ্যই প্রয়োজন। অর্থাৎ আমি যে অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে তারা কিন্তু সার্ভারটাকে কন্ট্রোল করবে, এই অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু আমার অবশ্যই লাগবে। তো এটা হচ্ছে আমার নেটওয়ার্কের অসুবিধা বলা যেতে পারে। তো এই হচ্ছে কি আমার কম্পিউটার আইসিটি সেগমেন্টের কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কিত যাবতীয় আলোচনা। আসলে কম্পিউটার নেটওয়ার্ক অনেক ভাস্ট একটা টপিক, এর আরো অসংখ্য শাখা প্রশাখা রয়েছে। প্রত্যেকটা টপিকের ভেতরে কিন্তু আরো অনেকভাবে প্রবেশ করা প্রয়োজন বা যেতে পারে, বাট সেটা হচ্ছে গিয়ে যাদের টপিক বা সাবজেক্টই হচ্ছে গিয়ে কম্পিউটার নেটওয়ার্ক, সেখানে প্রযোজ্য। আমরা আপাতত দৃষ্টিতে যদি আমরা বিসিএস এর প্রিভিয়াস এর প্রশ্নগুলো দেখি, সেক্ষেত্রে আমরা মোটামুটি যেটুকু আলোচনা করলাম তাতে করে আশা করা যায় যে আসলে কম্পিউটার নেটওয়ার্ক থেকে যদি কোনো প্রশ্ন এসে থাকে বা আসে ভবিষ্যতে, এই অংশটুকু এতটুকু আলোচনা থেকে আমি বিশ্বাস করি যে ওই প্রশ্নের উত্তর করা সম্ভব। আর এর বাইরেও যদি কোনো বই পড়ার সময় বা কোনো পেপারে বা যে কোনো সোর্স থেকে যখন আপনি পড়াশোনা করবেন, তখন একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে
খুব বেশি ভেতরে যাওয়ার দরকার নেই আমার এই বিসিএস প্রিপারেশনের জন্য। কারণ একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা কিন্তু এটা সব ধরনের স্টুডেন্টদের জন্য কিন্তু আমাদের এই এক্সামটা। সো নেটওয়ার্ক রিলেটেড কোনো টপিকে খুব বেশি ভেতরে যাওয়ার প্রয়োজন নেই, বরঞ্চ আইডিয়া করে কি ধরনের প্রশ্ন আসতে পারে এই আইডিয়া থেকে আমরা কোনো একটা টপিকের ভেতরে যাব। প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো দেখে কিন্তু আমরা দেখলাম যে সাধারণত খুবই জেনারেলাইজ প্রশ্ন কিন্তু আসছে, অর্থাৎ IEEE কোন স্ট্যান্ডার্ড ব্যবহার করা হচ্ছে, অথবা কত সালে এটা কোন একটা ডিভাইস বাজারে এসছে, অথবা এই সিস্টেমের কয়টা লেয়ার রয়েছে, এই ধরনের মোটামুটি সুপারফিশিয়াল ইনফরমেশন গুলো আমাদের কিন্তু পরীক্ষা এসে থাকে। অর্থাৎ আমার একটা আইডিয়া থাকলে কিন্তু আমার এই অংশের প্রিপারেশন মোটামুটি কাভার হয়ে যাবে। তো আশা করি এই আলোচনা থেকে আপনাদের কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কিত মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে, এবং এর মাধ্যমে আপনারা নিশ্চয়ই ভবিষ্যতের বা নিজে নিজে যখন প্রিপারেশন নেবেন এটা আসলে একটা হেল্পিং হ্যান্ড হিসেবে থাকবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাই।